আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আগামীর চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। গার্ড অব অনার প্রদান, বিকেলে দায়িত্ব নেবেন নতুন সেনাপ্রধান। সুনামগঞ্জে ঘরবাড়ি এবং রাস্তা থেকে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, ভেসে উঠছে বন্যার ক্ষত। সিলেটে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। প্রথম শ্রেণী পৌরসভা হলেও ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দারা। বছরে ৬ মাসই থাকে জলাবদ্ধতা। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় সভাপতি হিসেবে সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আবারও দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু কন্যা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা আজ এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময় বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে হাজারো মানুষের। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক থাকায় তাকে নির্বাচিত করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। ১৯৫২ সালে শেখ মুজিবুর রহমান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরের বছর ঢাকার মুকুল প্রেক্ষাগৃহে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯৬৬ সাল পর্যন্ত ১৩ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। ৪৮-এ বাংলার উপরে আঘাত আসে, তখন থেকে সবাই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু সহ
যে ওরা আসলে আমাদেরকে কোনো স্বাধিকার দিবে না, স্বাতন্ত্র্য দূরের কথা, বাঙালিরা এই দেশের দ্বিতীয় নম্বর নাগরিক হয়ে থাকবে। তাই সেদিন থেকেই কিন্তু প্রতিবাদ করবার যে ঝড় ওঠে এবং 23 তারিখে সম্মেলনে দল গঠন হওয়ার পর 24 তারিখে আরবালিটোলা ময়দানে মিটিং হয়। সেই মিটিংয়ে বক্তব্য রাখেন ওনারা মৌলানা ভাসানী, শামসুল হক সাহেব সহ সবাই, আতার রহমান খান। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচার তুলে ধরেন, আন্দোলনের ডাক দেন। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তীতে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। 1954 সালের নির্বাচনে বিজয়ের পর 1955 সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়, আর পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। Bengal is my soil, Bengal is my literature, Bengal is my everything. 1970 সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক নৌকা। পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। রাকিব হাসান, মাই টিভি। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বিদায়ী সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আজ বিকেলে জেনারেল শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন সেনা প্রধান। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঘরবাড়ি এবং রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, ভেসে উঠছে বন্যার ক্ষত। এদিকে আশ্রয় কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষজন। এদিকে বৃষ্টি না হওয়া এবং পাহাড়ি ঢল কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের নদ নদীগুলোর পানির উচ্চতা আরও কমেছে। তবে সিলেট জেলায় প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামছে ধীর গতিতে। সুরমা নদীর পানি সিলেট শহর পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট শহরে জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যা সৃষ্টি হয়েছিল তার কিন্তু উন্নতি হয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যার পানি আরও কমেছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট জেলার নানা জায়গায় কিন্তু দুর্ভোগ রয়ে গেছে। সিলেট নগরীর উঁচু এলাকায় বন্যার পানি পুরোপুরি নেমে গেছে, তবে নিচু এলাকাগুলোতে সড়ক ও বাসাবাড়ি থেকে পানি কিন্তু পুরোপুরি নামেনি। সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় অনেক এলাকায় কিন্তু নৌকা ও বেলায় যাতায়াত করতে হচ্ছে। কিছু এলাকার পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে অনেক পরিবার কিন্তু বাড়িতে চলে আসছেন। তবে সিলেট শহর এলাকায় ড্রেন, চোরা, খাল পরিষ্কার না থাকা এবং এক ড্রেনের সঙ্গে অন্য ড্রেনের সংযোগ না থাকায় পানি খুব ধীর গতিতে নামছে। ড্রেনের ময়লা উপরে উঠে এসে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশের। এবং আশ্রয়কেন্দ্র থেকে যারা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন তারা কিন্তু খাদ্য সংকটে পড়েছেন এবং এসব এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন প্রথম থেকেই কিন্তু বন্যা আক্রান্ত যারা রয়েছেন তাদের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তাদের খাদ্য সামগ্রী সহ সব ধরনের সহযোগিতা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যা সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নাদিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছি পরের সংবাদে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও তৃতীয় শ্রেণীর নাগরিক সুযোগ সুবিধা পান না এখানকার বাসিন্দারা। বছরে 6 মাসই পানিবন্দী থাকে হাজারো পরিবার। সড়ক থাকে বেহাল অবস্থায়, যেন দেখার কেউ নেই। তবে অতীতের মতোই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মেয়র। নবীনগর প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তী তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। নামেই শুধু নবীনগর প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু বাস্তবে নেই কোনো নাগরিক সেবার ন্যূনতম সুযোগ সুবিধা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার 2 ও 4 নং সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে পথচারীদের। বছরের 6 মাসেই পানিবন্দী থাকে হাজারো পরিবার। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা এবং পথঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখনও সেকালেই রয়ে গেছে ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই বৃষ্টি হলেই দেখা দেয় অকাল বন্যা। পানির সাথে মিশে যাচ্ছে ময়লা আবর্জনা ও মানুষের মল। এর ফলে ধর্মপ্রাণ মুসল্লিদের শরীরে লেগে যাওয়ায় মসজিদে যেতে পারছেন না এবং শিক্ষার্থীরাও যেতে পারছেন না স্কুলে। বৃষ্টি হইলেই মনে করেন পানির অবস্থা খারাপ হয়ে যায়। আমরা বাজারে যাব বলেন, হাসপাতালে যাব বলেন, ওই দিক থেকে যাওয়াটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। আর অতলা মানুষ যেন যাতায়াত করে কোনো খবর নেই। মানুষ কি এভাবে আসা যাওয়া করতে পারে? একটা পিকনিক অবস্থা লুকিলে আমরা হসপিটালে যেতে পারি না, কোনো জায়গায় যেতে পারি না। আমরা এদিক দিয়ে বৃষ্টি হইলে বা দিনের বেলা কোন রাতের বেলা কোন আড়া অসম্ভব। তবে তাদের দুর্ভোগ লাঘবে চেষ্টা চলছে বলে জানালেন পৌরসভার 2 ওয়ার্ডের কাউন্সিলর। সামনে জায়গাতে কইরা দিয়ে হই পারি না, নামাবার শেষ করি না, আরেকটু যোগ করতে হবে। চিন্তা ভাবনা করতেছি এই জায়গাটা করার জন্য। তারা যদি জায়গা দেয় তাইলে আমাদের মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করলে আমরা মেয়র মহোদয় মিল্লা এবং 2 নম্বর কমিশনে মিল্লা আমরা সবাই চেষ্টা করব যাতে ড্রেনটা এবং রাস্তাটা উঁচু করতে পারি। আর এদিকে বরাবরের মতো পৌর মেয়রও আশ্বাস দিলেন দ্রুত সমস্যা সমাধানের। আমাকে আগে জায়গা দিতে হবে, তারপর ড্রেনের প্রশ্ন। যদি পুকুরের মালিকানা যারা তারা যদি আপত্তি না করে তাহলে বিভিন্ন পুকুরের ড্রেনটা পড়বে। তবে কথার ফুলঝড়িতে নয়, বাস্তবে উন্নয়ন দেখতে চায় নগরবাসী। অবশ্যই তপু, মাই টিভি। গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় জুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত 2:30টার দিকে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিস জানায় রাতে কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি জুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের 2টি এবং গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের 2টি সহ মোট 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম। এর রেণু থেকে মানুষ এবং গবাদি পশু আক্রান্ত হয়। শ্বাসকষ্ট এবং চর্মরোগে কমে যায় ক্ষেতের ফলন। পথের ধারে, বাড়ির আঙিনা এবং ফসলি মাঠে জন্মানো এই আগাছা কতটা ক্ষতিকর তা জানা নেই সাধারণ মানুষের। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ক্ষতিকর এই আগাছা সম্পর্কে মানুষ সচেতন এবং নিধনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রতিনিধি মনিরুল ইসলাম দৈরের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। অজানা বিষাক্ত এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগে এটি খুব একটা দেখা না গেলেও বর্তমানে দেখা যাচ্ছে সর্বত্র। একটি গাছ 10 থেকে 15 হাজার বীজের জন্ম দেয় বিধায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এ আগাছা। কৃষি অধিদপ্তরের তথ্যমতে পার্থেনিয়ামের ফসলি জমিতে থাকলে ফলন কমে যায় ব্যাপক হারে। এছাড়া গবাদি পশু এর স্পর্শে আসলে শরীরে ফুলা, জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। তো আমরা জানি না যে গাছটা এতটুকু ক্ষতিকর আমাদের মানবদেহের জন্য। পার্থেনিয়ামের ফলে মানবদেহে হাঁপানি, অ্যাজমা, চর্মরোগ, ক্যান্সার সহ দেখা দেয় বিভিন্ন রোগ। তবে এই ক্ষতিকর দিক সম্পর্কে জানেই না সাধারণ মানুষ। অনেক জায়গায় দেখতে পাচ্ছি, এমনকি ফসলি জমির মধ্যেও ওই যেগুলা পতিত জমি আছে সেগুলো হয়ে গেছে। মানবদেহের জন্য খুব ক্ষতিকর। গরু বাছুরের পক্সটাস হচ্ছে এই গাছের কারণে বলে নাকি হয়েছে। বিশ্বব্যাপী কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে স্বীকৃত শীর্ষ 6টি আগাছার মধ্যে অন্যতম। এ আগাছা নিধন ও সাধারণ মানুষকে সচেতন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং এখানে যেখানে কৃষি ফসলে যদি পার্থেনিয়াম হয় সেই জায়গার ক্ষেত্রে কিন্তু ফলনও কমে যাবে এবং ওই জায়গাতে অন্য কোনো ফসল জন্মায় না। গোমস্তাপুর উপজেলায় রয়েছে 23,670 হেক্টর ফসলি জমি। অধিকাংশ জায়গাতে জন্ম নিয়েছে ক্ষতিকর এ আগাছা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরও একবার।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আগামী চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন বিদায়ী সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমদ। গার্ড অব অনার প্রদান, বিকেলে দায়িত্ব নেবেন নতুন সেনা প্রধান। সুনামগঞ্জে ঘরবাড়ি এবং রাস্তা থেকে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, ভেসে উঠছে বন্যার ক্ষত। সিলেটে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। প্রথম শ্রেণী পৌরসভা হলেও ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দারা। বছরের 6 মাসই থাকে জলাবদ্ধতা। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvb বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।